আমরা এই কথাটি বলতে শুনছি যে আসলে এই কারণেই সেনাবাহিনী প্রধানের সাথে যেন ছাত্রদের একটা মুখোমুখি একটা অবস্থা দাঁড়িয়ে গেছে, যে যা থেকে এই যে গত দুটো দিন অনেক ষড়যন্ত্র, অনেক সমস্যা অনেকের মধ্যে কাজ করছে। তা আমরা তো প্রধান উপদেষ্টার কাছ থেকেও শুনেছি ডিসেম্বরে নির্বাচন তিনি দিতে চান, তাহলে কেন ঠিক মানে সেনাবাহিনীর সাথেই মুখোমুখি অবস্থানের কথা সামনে আসছে? ধন্যবাদ আপনাকে। আসলে দেখবেন, আমাদের এই নির্বাচন নিয়ে আমাদের সেনা প্রধান কিন্তু একটা কথা বলেছেন যে 18 মান্থস এনাফ। একটা ভালো নির্বাচন করার জন্য 18 মাস যথেষ্ট। এটা তিনি মানে খুব কনফিডেন্টলি বলেছেন। কারণ দেশে এখন আইন প্রয়োগ করার ক্ষেত্রে পুলিশের পাশাপাশি আপনার সেনাবাহিনী অ্যাজ এ হোল, মানে আমাদের আর্ম ফোর্সেস, তারা কিন্তু একটা স্ট্রং রোল প্লে করছেন, যেটা ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কথা বলা হয়। এখন দেখেন, এই যে গত 15 বছর পুলিশকে যেভাবে ব্যবহার করেছে, পুলিশকে ব্যবহার করার মধ্য দিয়ে পুলিশের হাইআপস যেভাবে একেবারেই মানে বলা যায় শ্যাটার্ড, এখন একটা পুনর্গঠিত পুলিশ প্রশাসন বলতে পারেন। 8-10 বছর আগে চাকরি থেকে চলে গিয়েছেন, মানে ইউনিফর্মে ছিলেন না বা রিটায়ারমেন্টে চলে গিয়েছিলেন মিস্টার বাহারের কথা বলতে চাই, যিনি এখন পুলিশের আইজি। মানে অনেকদিন যাবতীয় তিনি পুলিশ প্রশাসন সম্পর্কে তার তেমন কোনো ধারণাও ছিল না। আমি একসময় ছাত্র রাজনীতি করি, আমি অনেকদিন ছাত্র রাজনীতি নেই, থাকার কথা না। এখন হঠাৎ করে আমাকে যদি আমার ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট আবার করে দেওয়া হয়, আমি কি খুব কোপ করতে পারবো না? এখানে পুলিশে কিন্তু কিছু মানে কোপ করারও কিছু সমস্যা হচ্ছে, যারা রিটায়ারমেন্ট থেকে ফিরে এসেছে অথবা যারা দায়িত্বে ছিল না, তাদেরকে আবার পোশাকে পরে তারা দায়িত্ব পালন করছেন। এমনি একটি প্রেক্ষাপটে অনলি ইনফর্মড একটা বাহিনী, দ্যাট ইজ আর্মি, এই যে মানে সেনাবাহিনীর সদস্যরা, তারা কিন্তু এই রোজার মাসে তারা কিন্তু একেবারে ক্যাম্পের বাইরেও তাদের ইফতার করতে হচ্ছে। তারা মানে দে আর ভেরি ভিজিবল ইন দ্য স্ট্রিট। তো যদিও সেনাপ্রধানও বলেছেন যে দীর্ঘ সময় সেনাবাহিনীকে রাস্তায় রাখা ঠিক হবে না, এটা কিন্তু তিনি অ্যাডমিট করেছেন। আমরাও মনে করি এখন এমনি একটি পরিস্থিতিতে নির্বাচনের একটা চাপ তো আছে। এই একটা ভালো নির্বাচন করতে হলে ধরেন আপনার ব্যালট বক্স, নির্বাচন তো আপনি ব্যালট বক্সে রাখবেন, ব্যালট বক্সটা তো আপনার ট্রান্সপোর্টেশনের একটা ব্যাপার থাকবে, যে স্কুলে ভোটটা হবে সেই স্কুলে ভোটটা থাকবে না, ওই স্কুলে ভোট থেকে একটা থানা লেভেল একটা জায়গায় তো মানে ভোট বক্সগুলো। ঠিক আছে, আলোচনা বিস্তৃত করার মতো সময় আমাদের কাছে নেই, যদি একটু কেন্দ্রে থাকি। আমি একটু বলেছি, তো সেক্ষেত্রে তো আপনার এই পুলিশের উপর আপনি রিলাই করতে পারবেন না এখন পর্যন্ত, অ্যাজ সাচ অফ টুডে। এখন যে পুলিশ আছে, এই পুলিশের উপর আপনি নির্বাচনী যে নিরাপত্তা, মানে ভোট বাক্সের নিরাপত্তা, এটা আপনি এই পুলিশের উপর নির্ভর করতে পারবেন না। সার্টেনলি আমাকে এই ধরনের অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত আমাকে সেনাবাহিনীর উপরেই নির্ভর করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং সেই জন্য সেনাবাহিনীর প্রধান বলেছেন, তার স্ট্রেংথ তো উনি জানেন, উনি বলেছেন যে হ্যাঁ, ডিসেম্বরের মধ্যে তার যে আর্ম ফোর্সেস আছে তাদেরকে তিনি একটা ভালো নির্বাচন করিয়ে দিতে পারবেন, মানে তার সাপোর্টটা দিয়ে। এখন কত হচ্ছে, তাহলে তো ডিসেম্বর নির্বাচন হয়ে যায়। যারা নির্বাচন, হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, যে কথাবার্তা যারা বলছিলেন, এই যে এখন হাসিনার বিচার তো 10 বছরও লাগতে পারে না। যদি হাসিনা যে একটা যেভাবে হোক, যে বিচার ব্যবস্থা নিয়ে সমস্ত ত্রুটি আছে, যদি আপনি যখন 15 আগস্টের ব্যাপারে যাদেরকে অভিযুক্ত করা হয়েছে, অথবা জামাতের যে সমস্ত নেতাদেরকে অভিযুক্ত করা হয়েছে, তাদেরকে তো ঠিক 6 মাসের মধ্যে তো আর মানে আপনার ফাঁসি ঝুলিয়ে দেওয়া সম্ভব হয়নি। তাহলে এটা সময় নিয়েছে। এখন যদি শেখ হাসিনার বিচার বা তার যারা মানে অনুগামী যারা আছেন, যারা অন্যায় করেছেন, তাদের বিচার করতেও তো আপনার সময় লাগবে। ততদিন কি দেশ অনির্বাচিত সরকারের অধীনে থাকবে কিনা, এটা একটা বিষয়। সারা পৃথিবীতে আপনার ডেমোক্রেটিক ট্রানজিশনের তো একমাত্র অ্যান্সারটি হচ্ছে নির্বাচন। সার্টেনলি এখন কত সেই নির্বাচনকে আরেকটা আওয়ামী লীগ, মানে ওই ক্যারেক্টার আওয়ামী লীগ, মানে আরেকটা সরকার না, একটা অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট। একটি প্রশ্ন করতে চাই আপনাকে, আসাদুজ্জামান রিপোর্ট, একটি প্রশ্ন করতে চাই। নিশ্চয়ই আপনার নির্বাচনের কথা বলছেন, কিন্তু পাশাপাশি গণহত্যার দায়ে যারা অভিযুক্ত তাদের বিচারের দাবিটাও কিন্তু সাধারণ মানুষের মধ্যে আছে, এবং এখানে যারা মানে পারপেট্রেটর, যারা কিনা পার পেয়ে গেছে, তাদেরকে সেফ এক্সিট দেওয়া হয়েছে, এই জায়গাটা নিয়ে আপনাদের ওরকম উচ্চকিত হতে কেন দেখলাম না? এই ক্ষেত্রে সবচেয়ে সরকারকে দায়ী করব, সরকার উপদেষ্টাদেরকে দায়ী করব, যেটা আমি বহু আলোচনার আগেও বলেছি। যখন আপনার এই অ্যামেন্ডমেন্টটা হলো আইসিটি ট্রাইব্যুনাল অ্যাক্টে, যখন ওই যে 20 নভেম্বরে যে এটা সংশোধনী আসলো, তখন থেকেই কিন্তু আমি আমি আমার দলের পক্ষ থেকে বহু টকশোতে বলেছি, এই কাজটা কেন করো? তাহলে কি এদের মাথার মধ্যে, এই সরকারের মাথার মধ্যে আছে, হঠাৎ করে ইউনূস সাহেব বললেন যে না, আওয়ামী লীগকে বিচার করার কোনো অভিপ্রায় সরকারের, সরি কি বলে আপনার মানে নিষিদ্ধ করার মানে অভিপ্রায় সরকারের নাই। হঠাৎ করে তারপরে রিয়াকশন শুরু হলো। আরে বাবা, রিয়াকশন তো দিবা তুমি 20 নভেম্বরে গত বছরে, তখন তো তুমি দাও নাই, তখন ইউ আর ইন দ্য ক্যাবিনেট, তোমাদের 2 জন প্রতিনিধি সেখানে ছিল, এবং মাস্টার মাইন্ড সাহেব ক্যাবিনেটে না থাকলেও মাস্টার মাইন্ড সাহেব তো বিশেষ সহকারী ছিল সেখানে।
তখন আমরা তাদের মুখ থেকে কোনো কথা আমরা শুনলাম না। এবং এখানে আসিফ নজরুল এখানে ব্যারিস্টার ফুয়াদ একটা না, ইম্পর্টেন্ট কথা বলেছেন যে তারা যখন কথা বলেন অনেকের সাথে, বিশেষ করে আমার মনে হয় বিদেশিদের কথাই দিয়ে উল্লেখ করেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকের সাথে যখন কথা বলেন, ডায়ালগসে যান, তখন এই ধরনের প্রসঙ্গ আসে, রাইট? আওয়ামী লীগকে নিষিদ্ধ করা তাদের চিন্তা আছে কিনা, এবং স্পষ্টতই যেহেতু জাতিসংঘের রিপোর্টটার কথাও এখানে রেফারেন্স এসেছে। এবং আমি আপনার কাছে জানতে চাই যে আপনারা এরকম আমি স্টেট বলতে হন সরকার হিসেবে আমি যদি প্রফেসর মোহাম্মদ ইউনূসের কথা বলি, আমি যদি ল অ্যাডভাইজার আসিফ নজরুলের কথা যদি বলি, এবং মানে আপনার বিগত ছাত্র আন্দোলনের যে একটা সেগমেন্ট, একটা অংশ যারা এখন সরকারের প্রতিনিধিত্ব করছেন, তাদের কথা যদি বলি, তারা কেন স্ট্রেট বলতে পারে না যে ইয়েস বিচার করব, বিচারের প্রবিধান আমাদের এখানে আছে? কেন তারা বলতে পারেন নাই? তারা বলছেন না, তারা ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফিরে বিএনপির কাছে বিএনপি বিচার চান। ব্যাপার তোমরা বিচার চেয়েছো, তোমরা তো বিচারপথ রুদ্ধ করেছো।